ওয়েলকাম আরজে রাসেল ভূত স্টুডিওতে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, ভালোর দলে থাকি, ভালোর দলে আছি। অনেকদিন পর আজকে আবার আরেকটি ভয়ানক ভূতের গল্প নিয়ে আসলাম আপনাদের মাঝে। তো সবাই গল্পটি উপভোগ করবেন আর সেই সাথে আমার ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক। সিলেট জেলার প্রত্যন্ত অঞ্চলের জকিগঞ্জ থানার এক কুখ্যাত চোর ছিল রতন। দিনের বেলা সে ছদ্মবেশে বাজারে ঘোরাফেরা করত, আর রাত হলেই অন্ধকারের ছায়ায় মিশে যেত। মানুষের বাড়ি, দোকান, এমনকি মাজার থেকেও সে চুরি করতে দ্বিধা করত না। রতন নিজেকে সবসময় সবচেয়ে চালাক মনে করত, কিন্তু তার জীবনে এক রাত এসেছিল যে রাত তার সব কিছু বদলে দেয়। সেই রাতে রতন লক্ষ্য করে জকিগঞ্জের এক দুর্গম পাহাড়ি জায়গার প্রান্তে থাকা 100 বছরের পুরনো এক জমিদার বাড়ি। বাড়িটি বহুদিন ধরে পরিত্যক্ত ছিল। স্থানীয়দের মুখে শোনা যেত বাড়িটিতে অলৌকিক ঘটনা ঘটে এবং কালো জাদুর চর্চা হয়। তবে এসব কথায় রতনের কোনো ভয় ছিল না। তার একমাত্র লক্ষ্য ছিল জমিদার বাড়ির লুকানো সম্পদ। রতন যখন বাড়িটির ভাঙা দরজা দিয়ে ভেতরে ঢোকে, তখন সবকিছুই তাকে যেন অস্বাভাবিক দেখতে থাকে। মেঝেতে ছেঁড়া পর্দা আর ধুলায় ঢাকা আসবাবপত্র ছড়ানো। সে আলমারি থেকে সোনার উপর কিছু পুরনো গয়না খুঁজে বের করে, কিন্তু ঠিক তখনই গ্রামের কুকুরের চিৎকার তার হুঁশ ফেরে। বাইরের লোকজন তার পিছু নিয়েছে। ভয়ে দৌড়াতে দৌড়াতে সে পাহাড়ি পথে চলে যায়। পাহাড়ি পথের গভীরে একটি ঘন জঙ্গল। জঙ্গলের মাঝখানে সে দেখতে পায় একটি পুরনো ভগ্নদশা মন্দির। চারপাশে গাছের শেকড় মন্দিরটিকে যেন গ্রাস করে রেখেছে। মন্দিরের ওপরের দিকে কালো কালো বাদুড় ঝুলে আছে। মন্দিরের প্রবেশ পথে দাঁড়িয়ে থাকা দুটি ভাঙা মূর্তির চোখ যেন রতনকে এক দৃষ্টিতে দেখছে। তার সারা শরীরে ঘামতে থাকে, কিন্তু লুকানোর জায়গা না পেয়ে সে মন্দিরে ঢুকে পড়ে। মন্দিরের ভেতরে ঢুকতেই চারপাশে বাতাস ভারী হয়ে ওঠে। মন্দিরের কেন্দ্রে কালো বৃত্ত আঁকা একটি পাথরের চাতাল। সেই চাতালের ওপর বসে আছে একজন তান্ত্রিক। তার শরীর কালো কাপড়ে ঢাকা, চোখ দুটি অস্বাভাবিকভাবে জ্বলজ্বল করছে। চারপাশে মোমবাতি জ্বলছে, আর চারপাশে ধ্রুপ কাঠের গন্ধ ছড়িয়ে পড়েছে। তান্ত্রিকের সামনে একটি কাঠের বাক্স রাখা। মোমবাতির আলোয় দেখা যায় বাক্সের গায়ে রহস্যময় লাল চিহ্ন আঁকা। রতন ভয়ে জড়সড় হয়ে মন্দিরে এক কোণে সরে যায়, কিন্তু তার পায়ের শব্দ তান্ত্রিকের ধ্যান ভঙ্গ করে। তান্ত্রিক ধীরে ধীরে তার চোখ খুলে রতনের দিকে তাকায়। তার দৃষ্টি ভয়ঙ্কর গভীরতায় রতনের শরীর থর থর করে কাঁপতে থাকে। তান্ত্রিক জিজ্ঞাসা করে, কে তুই? রতন কিছু বলার চেষ্টা করলেও তার কণ্ঠ আটকে যায়। তান্ত্রিক বলল, তুই তো মানুষের ঘরবাড়ি লুট করিস, এখন এসেছিস আমার মন্ত্রের বৃত্ত ভাঙতে, তোর শাস্তি হবে ভয়ঙ্কর। তান্ত্রিক তখন মন্ত্র পাঠ শুরু করে। মন্ত্রের আওয়াজে মন্দির কেঁপে ওঠে, বাতাসে ধুলো উঠতে থাকে, মোমবাতির শিখা নীল হয়ে যায়। মন্দিরের পাথরের মেঝে থেকে হঠাৎই কালো ধোঁয়ার কুণ্ডলী উঠতে শুরু করে। সেই ধোঁয়ার মধ্যে ভয়ানক সব মুখের অবয়ব দেখা যায়, যেন তারা রতনের দিকেই এগিয়ে আসছে। রতন চিৎকার করতে চায়, কিন্তু তার কণ্ঠস্বর আর বের হয় না। তান্ত্রিক বলল, তুই সারা জীবন মানুষের জিনিস চুরি করেছিস, এখন তুই নিজেই চিরকাল মানুষের ভয়ের কারণ হয়ে থাকবি। দিনের বেলা তুই এক অভিশপ্ত রূপে ঘুরবি, আর রাতে তুই হবি এক পিশাচ, যার হাত থেকে কেউ বাঁচতে পারবে না।
মন্ত্র শেষ হওয়ার সঙ্গে সঙ্গে রতনের শরীর থেকে এক কালো ছায়া বেরিয়ে আসে। সেই ছায়া ঘূর্ণির মতো তান্ত্রিকের চারপাশে ঘুরতে থাকে। রতনের দেহ নিস্তেজ হয়ে মন্দিরের মেঝেতে পড়ে যায়। তান্ত্রিক সেই কালো ছায়াকে এক বাক্সে বন্দি করে মন্দিরে ছেড়ে চলে যায়। পরদিন জকিগঞ্জ থানার গ্রামবাসী খেয়াল করে জঙ্গলের কাছাকাছি কেউ গেলে ভয়ানক আওয়াজ শোনা যায়। রাতে অদ্ভুত এক কালো ছায়া জঙ্গলের ভেতর ঘুরে বেড়ায়। দিনের বেলা দেখা যায় এক ভিখারি গ্রামের আশেপাশে ঘুরে বেড়ায়। তার চেহারা এতই বিকৃত যে তাকালে মানুষ আতঙ্কে পালিয়ে যায়। জকিগঞ্জে জঙ্গল আজও অভিশপ্ত বলে পরিচিত। কেউ সাহস করে সেই জঙ্গলে পা বাড়ায় না, কারণ লোকেরা বিশ্বাস করে সেই মন্দিরে এখনো কালো জাদুর ফাঁদ সক্রিয়। আর রতন সে চিরকালের জন্য এক অভিশপ্ত প্রাণ হয়ে থেকে গেছে। ঘটনা নাম্বার 2। আমার নাম কামরুল। আমি একজন কৃষক। সারাদিন মাঠে কাজ করি, ফসল ফলাই, সংসার চালাই। এই গ্রামে জন্ম বড় হওয়া জীবনটা সাদামাটা। ভূত প্রেতে কখনো বিশ্বাস ছিল না, কিন্তু সেদিন যা দেখলাম, যা অনুভব করলাম, তারপর থেকে আর কোনো রাত আমার কাছে স্বাভাবিক নেই। আমি জানি তোমরা হয়তো বিশ্বাস করবে না, কিন্তু আমি আজও রাতে একা থাকতে পারি না, কারণ আমি জানি ওরা সত্যি। সেদিন ফসল কাটার কাজ শেষ করতে করতে রাত হয়ে গিয়েছিল। চাঁদ উঠে গেছে, চারপাশে নীরবতা। ধান ক্ষেতের মধ্য দিয়ে হাঁটতে হাঁটতে খেয়াল করলাম আশপাশটা কেমন যেন অদ্ভুত লাগছে। ঝিঝি পোকার ডাক নেই, বাতাসের শব্দ নেই, কুকুরের ঘেউ ঘেউ নেই। এমন নীরবতা আমি আগে কখনো অনুভব করিনি। আমি নিজের মনকে বোঝালাম শুধু ক্লান্তি আর মাথার ভোল। কিন্তু এরপর রাস্তার ধারে একটা কাঠের পুতুল পড়েছিল। ধুলো মাখা, এক চোখ নেই, বিকৃত হাসি আঁকা মুখে। ওটাকে দেখে গায়ে লোম দাঁড়িয়ে গেল। কেন জানি মনে হলো পুতুলটা আমাকে দেখছে। আমি দ্রুত পা চালালাম, কিন্তু ঠিক তখনই চারপাশের সবকিছু বদলে গেল। আমি দেখি আমি যেখানে হাঁটছি সেটাই বারবার ফিরে আসছে। মনে হলো আমি একটা লুপের মধ্যে আটকে গেছি। আমি তো বাড়ির পথে চলছি, কিন্তু যতই হাঁটি রাস্তা যেন শেষ হচ্ছে না। আশেপাশে গাছপালা, ক্ষেত সব একই রকম। পেছন থেকে শোনা গেল এক শীর্ণ গলগল শব্দ, যেন কেউ জমাট বাঁধা রক্তের মধ্য দিয়ে হাঁটছে। আমি ধীরে ধীরে পিছনে তাকালাম। ধান ক্ষেতের ভেতর থেকে একটা ছায়া উঠে আসছে। সেটা শরীর কুয়াশার মতো, মানুষের আকৃতির, কিন্তু মুখটা একেবারে ফাঁকা। শুধু একটা গভীর কালো গর্ত, আর তার ভেতর থেকে ধোঁয়া বের হচ্ছে। তার হাত দুটো লম্বা, সরু, আর নখগুলো কোরালের মতো ধারালো। এবার পায়ের নিচে মাটি কেঁপে উঠল। ধান ক্ষেতের ভেতর থেকে অসংখ্য কালো শেকড়ের মতো হাত বেরিয়ে এলো। ওগুলো হাড়ের মতো সরু। আমার পা চেপে ধরলো। মনে হলো মাটির নিচ থেকে কিছু আমাকে টেনে নামাতে চাইছে। আমি চিৎকার করলাম, বাঁচাও, কেউ আছো? কিন্তু পৃথিবী যেন স্তব্ধ হয়ে গেছে। ধান ক্ষেতের মাঝখানে একটা অবয়ব স্পষ্ট হলো। আমি দেখলাম সেটা আমারই চেহারা। হ্যাঁ, আমার মতোই দেখতে। একটা বিকৃত অবয়ব দাঁড়িয়ে আছে, কিন্তু তার চোখ নেই। সেখানে শুধু দুইটা কালো গর্ত। এবং সেই চেহারা বিকৃত ভাবে হেসে বলল, তুমি এখানে কেন এসেছো? আমার বুকের ভেতর রক্ত যেন জমে গেল। আমি প্রাণপণে চড়তে লাগলাম, কিন্তু পা ভারী হয়ে গেছে। শেকড়ের মতো কালো হাত আমাকে ছাড়ছে না। ঠিক তখনই রাস্তার পাশে একটা পুরনো পানির পাত্র দেখতে পেলাম। আমি ওটার দিকে তাকালাম, আর যা দেখলাম তা আমাকে কেঁপে উঠতে
বাধ্য করলো। আমার প্রতিচ্ছবি নেই, তবে হঠাৎই ওর ভেতরে একটা ছায়া ফুটে উঠল, একটা কালো মুখ যার চোখ দুটো রক্তে ভরা, ধীরে ধীরে পাত্রের পানির ভেতর থেকে বেরিয়ে আসছে। আমি পাগলের মতো ছুটতে লাগলাম। দৌড়াতে দৌড়াতে এক সময় গ্রামের পুরনো বট গাছের কাছে পৌঁছে গেলাম। হাঁপাচ্ছি, শরীরের শক্তি নিঃশেষ হয়ে গেছে। পেছনে তাকালাম, কিছুই নেই, তবে একটা শব্দ শুনতে পেলাম, একটা ফিসফিসানি। আমি জ্ঞান হারালাম। পরদিন সকালে গ্রামের লোকেরা আমাকে বটগাছের নিচে অজ্ঞান অবস্থায় পেল। আমার শরীর ঠান্ডা হয়ে গিয়েছিল, চুল ধূসর হয়ে গেছে। আমি কাউকে কিচ্ছু বলিনি, কিন্তু রাতে যখন জানালার পাশে দাঁড়াই তখনও মাঝে মাঝে দেখি ধান ক্ষেতের মাঝখানে একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। আর তখন বাতাসে ভেসে আসে সেই ভয়ঙ্কর কণ্ঠস্বর, তুমি আমাদের চাইতে। এই গল্পের পর থেকে আমি রাতে একা বের হই না। তোমরা যদি কখনো ধান ক্ষেতের রাস্তা দিয়ে রাতে হাঁটো, পিছনে তাকিয়েও না। তো গল্পটি আজকে এই পর্যন্তই। গল্পটি কেমন হচ্ছে, কেমন আপনাদের মনে ভয় ফিল করছে, সবাই কমেন্টসে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।